সত্যজিৎ রায় আজকে বেঁচে থাকলে, উনি 1921 সালে জন্মগ্রহণ করেছিলেন, 105 বছর বয়স হতো। তো 100 বছর পরেও একটা মানুষকে যখন আমরা স্মরণ করি, তার মানে তিনি ভীষণভাবে একদিক দিয়ে প্রাসঙ্গিক হয়ে আছেন। এখন এই প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক হওয়ার বিষয়টি খুবই, আমি বলবো, সাবজেক্টিভ। ইংরেজিতে বললে সেটা বলা যায়, আর বাংলায় যদি বলি খুবই ব্যক্তিক জায়গা থেকে এটা বিচারের বিষয়। আমার কাছে প্রাসঙ্গিক, কিন্তু অন্য আরেকজনের কাছে প্রাসঙ্গিক নাও হতে পারে। এখন সত্যজিৎ রায়, যাকে বলা হয় বাংলার যে রেনেসা বা পুনর্জাগরণের শেষ পুরুষ বা ব্যক্তি, সেরকম একজন ব্যক্তিকে একটা সমাজে কতজন লোক প্রাসঙ্গিক মনে করছে এবং কতজন লোক অপ্রাসঙ্গিক মনে করছে বা ধর্তব্যই ধরছে না, সেটা দিয়ে সমাজের যে চিহ্ন, যে ইন্ডেক্স, সেটা পরিষ্কার হয়। সত্যজিৎ রায় এমন এক সময় জন্মগ্রহণ করেছেন এবং এমন এক সময় বেড়ে উঠেছেন যে সময়টা আসলে খুবই টালমাটাল পরিস্থিতি পুরো পৃথিবীতে। এখন যেমন কোট আনকোট তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ দরজায় কড়া নাড়ছে। সেটা কিরকম? রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলেন 39-40 সালে। 41 সালে রবীন্দ্রনাথের প্রয়াণ ঘটল, উনি ফিরে এলেন কলকাতায় 42 সালে। তখন পুরোদমে যুদ্ধ চলছে। সেরকম এক পরিস্থিতির মধ্যে তিনি যুক্ত হচ্ছেন অ্যাড এজেন্সির সাথে। সেই অ্যাড এজেন্সির সে যুক্ত হওয়া এবং সেখানে ধীরে ধীরে বিভূতিভূষণের সাথে পরিচিত হওয়া। পথের পাঁচালী যে চলচ্চিত্রটি তিনি আরো কিছু বছর পরে করবেন 1955 সালে, সেটার জন্য এক ধরনের প্রস্তুতি নিচ্ছিলেন। আম আটির ভ্যাপু বলে একটা সংক্ষিপ্ত শিশু কিশোর সংস্করণ করবেন, সেজন্য স্কেচ করছিলেন। আমি জানি না আপনারা যারা শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপস্থিত আছেন, তারা ন্যূনতম আম আটির ভ্যাপুটি পড়েছেন কিনা। আমি মনে করি যে আজকের অনুষ্ঠানটি এক ধরনের বীজ বপনকারীও বটে। অনেকে হয়তোবা সত্যজিতের কোনো ছবিই দেখেননি, কিন্তু আজকের অনুষ্ঠান যদি সেটা আপনাকে উদ্বুদ্ধ করে কোনো না কোনো ভাবে, তাহলে এই অনুষ্ঠানের সার্থকতা ওখানেই, এবং উনি আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবেন। সত্যজিৎ রায়ের সেই যে বেড়ে ওঠা এবং শান্তিনিকেতনে যাওয়া, সেখান থেকে গ্রাম বাংলাকে দেখা। অনেকে বলেন যে সত্যজিতের যে চলচ্চিত্রের কাঠামো বা ফর্ম, সেটা তো ইউরোপিয়ান, কিন্তু তার স্বাতন্ত্র্য কোথায়, বৈশিষ্ট্য কোথায়? তিনি গ্রাম বাংলাকে এমন ভাবে তুলে এনেছেন যেটা তার আগে আর কেউ দেখেননি, তার মতো করে দেখেননি, এবং বিভূতিভূষণের চোখ দিয়ে দেখেননি। সত্যজিৎ রায় একটা জায়গায় বলছেন যে বিভূতিভূষণ, উনার লিখিত উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণ করা খুবই সহজ, কারণ বিভূতিভূষণ অনেক ডিটেইলে লেখেন, অনেক গভীরে গিয়ে ব্যাখ্যা করে বর্ণনা করে লেখেন। কাজেই সেটা একজন চলচ্চিত্রকারের জন্য সেই দৃশ্য অনুধাবন করা অনেক সহজ হয়ে ওঠে। সেই কারণে আমরা দেখি যে আরো অনেকবার তিনি বিভূতিভূষণের কাছে গেছেন। আমরা বাংলাদেশের সূত্রে একভাবে কিন্তু যুক্ত। আপনারা নিশ্চয়ই আমাদের বাংলাদেশের নায়িকা ববিতার কথা জানেন। তিনি কিন্তু অশনি সংকেতে অভিনয় করেছেন। বিভূতিভূষণের উপন্যাস চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায়। অনঙ্গ বইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তো আমি বলতে চাইছি, এই যে দেখার চোখটি তৈরি হলো শান্তিনিকেতনে গিয়ে, এবং গ্রাম বাংলাকে দেখানোর যে একটা স্বতন্ত্র ধারা সত্যজিৎ রায় তৈরি করলেন, এই জন্যই করলেন। উনি বলছেন 48 সালে এক লেখা এক প্রবন্ধে বলছেন যে ভারতীয় চলচ্চিত্রের সমস্যাটা কোথায়। বলছি সমস্যাটা এইখানে, ভারতীয় চলচ্চিত্র বা বলতে পারেন এই অঞ্চলের চলচ্চিত্র তৎকালে 40-এর দশকে সেভাবে প্রশংসিত হচ্ছিল না। বাইরের যে মঞ্চগুলো রয়েছে, আন্তর্জাতিক মঞ্চগুলো রয়েছে, সেখানে
তিনি বলছিলেন যে এমন এক ভাষা তৈরি করতে হবে যেটা হবে ইউনিভার্সাল বা সবার জন্য বোধগম্য ভাষা। তাহলে চলচ্চিত্রের একটা নিজস্ব ভাষা তৈরি করার মধ্য দিয়ে এমন এক ভাষা তিনি তৈরি করতে চাইলেন যেটা দিয়ে আপনারা যারা যোগাযোগের ছাত্র রয়েছেন তারা জানেন যে কমিউনিকেট করা যায়, যোগাযোগটা স্থাপন করা যায়, এমন এক ভাষা তিনি আয়ত্ত করলেন ক্যামেরার মাধ্যমে। এবং এটা করার ভেতর দিয়ে তিনি শুধু যে গ্রাম বাংলা দেখালেন তা কিন্তু নয়, মানুষের যে জীবন প্রবাহমান, আপনারা যারা অপু ট্রিলজি দেখেছেন, পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার, সেখানে সব মিলিয়ে 9টি মৃত্যু আমরা দেখি, কিন্তু তারপরও অপুর এগিয়ে যাওয়া এবং তার অগ্রসরমানতা এবং জীবনের যে জয়গান সেটা কিন্তু সেখানে জারি ছিল। এবং কুপমণ্ডুকতার বিরুদ্ধে যে অবস্থান সত্যজিতের, সেটা আজও পর্যন্ত আমি মনে করি খুবই প্রাসঙ্গিক। আপনারা যদি দেবী ছবিটি দেখে থাকেন, সেখানে যে ধর্মীয় কুপমণ্ডুকতা, এক ধরনের অন্ধত্ব, মৌলবাদ সেখানে রয়েছে, তার বিরুদ্ধে তিনি কথা বলেছেন। অথবা আপনারা তো আজকাল পুরোপুরি ছবি দেখার সুযোগ পান না, বা আমরা পাই হয়তোবা, কিন্তু এখনকার যারা তরুণ তারা রিল দেখে অভ্যস্ত। এই রিলের মধ্যে অনেক সময় আমি দেখি যে সত্যজিতের ছবিগুলোর ছোট ছোট অংশ কেটে কেটে প্রচার করা হয়। সেখানে নিশ্চয়ই আপনারা গণশত্রু অথবা আগন্তুক এই সমস্ত ছবির খণ্ডাংশ দেখেছেন। কিন্তু আমি আহ্বান করব ছবিগুলো পুরোপুরি দেখার, তাহলে বোঝা যাবে যে গণশত্রুর ভেতর ডক্টর অশোক যে অবস্থান নেয়, সমাজের বিত্তশালী এবং প্রভাবশালীদের বিরুদ্ধে একা লড়াই করার যে অবস্থান, সেটা সত্যি আমি মনে করি অনুকরণীয় এখনকার সমাজে, যেটা আমরা আসলে করতে পারি না সব সময়। অথবা আগন্তুকের কথা যদি বলি, সেখানে একজন মানুষ কি করে বৈশ্বিক হয়ে ওঠে। আমি এই সমালোচনাটা সবসময়ই করি, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়লেও বিশ্ববিখ্যার যে এক ধরনের দর্শন এখানে থাকা প্রয়োজন, সেটা আমার কাছে মনে হয় একটা ক্যাপসুলের আকারে সত্যজিৎ রায় আগন্তুকের মধ্যে দিয়ে দিয়েছেন। অর্থাৎ বিশ্বকে দেখার যে একটা দৃষ্টিভঙ্গি, সভ্যতা কি, সভ্যতা কি সেটা অন্যের দেশে গিয়ে বোমা মারা, নাকি অসভ্যতা সেটা যেটা কোনো অ্যামাজন জঙ্গলের ভেতরে অর্ধ উলঙ্গ মানুষদের আমরা অসভ্য বলছি, তারা তো গিয়ে অন্য দেশে বোমা ফেলছে না। তাহলে সভ্যতা কি আর অসভ্যতাই বা কি? তাহলে বিশ্ববিদ্যালয় সেই রকম এক বিদ্যাপীঠ যেখানে এই বোধ তৈরি হবে। এই বোধ তৈরি করে দেন সত্যজিৎ রায়ের মতো চলচ্চিত্রকাররা। এই জন্য তিনি ভীষণ মাত্রায়, ভীষণ রকম প্রাসঙ্গিক। সত্যজিৎ রায়ের আরেকটা ছোট্ট ছবি, আপনারা যাদের সময় কম, যারা রিল দেখে অভ্যস্ত, তারা 10 মিনিট নিশ্চয় ব্যয় করতে পারবেন। ছবিটার নাম 2, অর্থাৎ 2। ছবিটা যদি দেখেন, দেখবেন কি মাত্রায় প্রাসঙ্গিক সত্যজিৎ রায় এখনো পর্যন্ত। যুদ্ধ বিরোধী যে বক্তব্য সেখানে রয়েছে, আগ্রাসন বিরোধী যে বক্তব্য রয়েছে, সেখানে আমরা দেখি একটা ছেলে, বড়লোক ধনী, গরিব একটি ছেলে যখন ঘুড়ি উড়াচ্ছে মুক্ত আকাশে, সেটা তার হিংসার কারণ হয়ে দাঁড়ায়, কারণ তার খোলা আকাশ রয়েছে, তার নাই। সে ওই ঘুড়ি পেরে ফেলতে চায়। অনেকটা এরকম যে তোমার কেন তেল থাকবে, আমারও তেল চাই। তো গুলি করে সে ঘুড়ি নামিয়ে ফেলা হয়। আপনারা যদি হীরক রাজার দেশে দেখেন, গুপি গাইন বাঘাবাইন দেখেন, সেখানেও দেখবেন যুদ্ধবিরোধী বক্তব্য সেখানে রয়েছে। এবং এ কারণেই দার্শনিক জায়গা থেকে সত্যজিৎ রায় ভীষণ মাত্রায় প্রাসঙ্গিক এখনো পর্যন্ত। কিন্তু যদি আমরা কোনো না কোনো ভাবে সমাজ, রাজনীতি এবং এখনকার যে বলয়, সেটার দ্বারা প্রভাবিত হই, ইংরেজিতে যদি আমি বলি যে হেজিমনি, সেটার প্রভাবিত হই, সেই যে সম্মতি আমরা উৎপাদন করছি তথাকথিত সমাজে, সেই সম্মতি উৎপাদনের পক্ষে অবস্থান করি, তাহলে আমাদের কাছে সত্যজিৎ রায় অপ্রাসঙ্গিক মনে হবে। দেবীকে মনে হবে অযথা সময় নষ্ট,
টুকে মনে হবে এটা দুটো বাচ্চার এক খুনসুটি মাত্র, এখান থেকে বলার শেখার কিছুই নেই। কিন্তু একটা বিষয় বোধহয় আমরা জানি, নিশ্চয়ই জানি, শিল্পীরা কথা বলেন শিল্পের ভাষায়, শিল্পীরা কিন্তু রাজনীতিবিদদের ভাষায় কথা বলেন না। কাজে তাদের ভাষা রূপক, এবং আমি এটাকে যদি বলি রূপান্তর এবং নামান্তর, এই দুইভাবে কাজ করে, একটা ম্যাটাফোর আর একটা ম্যাটোনিমি। এই টানা পোড়েনের ভিতর দিয়ে শিল্পী কাজ করেন। শিল্পীর এই টানা পোড়েন বুঝতে গেলেও আসলে প্রস্তুতির প্রয়োজন আছে, হুট করে এটা বোঝা যাবে না। যারা প্রথমবারের মতো হীরক রাজার দেশে দেখবেন তারা অত্যন্ত আমোদিত হবেন, আনন্দ পাবেন সংলাপ শুনে এবং অভিনয়ের চমৎকারিত্ব উৎপল দত্তের সেটা দেখে। দ্বিতীয়বার যদি দেখেন তাহলে সেখানে সাম্রাজ্যবাদ বিরোধী অথবা যুদ্ধ বিরোধী, আগ্রাসন বিরোধী, এমনকি শ্রেণী বৈষম্য আবিষ্কার করতে পারেন। কাজে আমি আমার বক্তব্য দীর্ঘ করছি না, আরো অনেক কিছু বলা যায়, আরো ঘন্টার পর ঘন্টা বলা যায়, কিন্তু আমার পরে যারা বলবেন তারা আরো অনেক গভীর এবং চমৎকার কথা বলবেন। আমি এটুকুই বলে শেষ করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য এবং এখানকার যে প্রাণ প্রকৃতি, সবটা মিলিয়ে আমার কাছে মনে হয় শুধু সত্যজিৎ রায় নয়, সত্যজিৎ রায়ের মতো যারা অসাধারণ সব কাজ করে গেছেন চলচ্চিত্রে, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, জহির রায়হান, আলমগীর কবির, সুভাষ দত্ত, এমনকি তারেক মাসুদ এবং আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন তানভীর মোকাম্মেল, তাদের কাজ এখানে যদি নিয়মিত দেখানো হয় সপ্তাহে সপ্তাহে, এবং সেটা এক ধরনের আলোচনা চক্রও করা হয়, আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে বিশ্ববিখ্যাত নির্মাণের যে প্রক্রিয়া, আপনারা জানেন যে আজকালকার বিশ্বে চলচ্চিত্রকে পাঠদানের অন্যতম হাতিয়ার হিসেবে পরিচিতি ঘটানো হচ্ছে। আমি এটুকুই বলে শেষ করি, আলা বাদিউ বলে একজন খুব বিখ্যাত দার্শনিক রয়েছেন, তিনি প্লেটোস কেভ বলে যে একটা রূপক রয়েছে তার উদাহরণ দিয়ে বলছেন যে এখন সময়, প্লেটো যেমন বলেছিলেন যে গুহা থেকে বেরিয়ে যাও, বাইরে দেখো অনেক সুন্দর দুনিয়া জগৎ আছে, তো বাদিউ বলছেন আমি উল্টাটা বলতে চাই, ওই সিনেমা দেখার মতো, সিনেমা দেখা তো এক ধরনের মানে গুহার ভেতর ঢোকা, কারণ এখানে সবাই একসাথে ঢোকে, অন্ধকার একটা প্রেক্ষাগৃহ, সেখানে পর্দায় ছবি দেখা হয়। আপনার প্লেটোস কেভ যে অ্যালেগরিটা সেটা দেখে নেবেন। তো বলছে আলাবাদিও যে এখন সময় হচ্ছে উল্টো প্লেটোর কেভে, গুহাতে ঢোকার, কারণ আমরা চলচ্চিত্র দেখার মধ্য দিয়ে শিক্ষা অর্জন করতে চাই। এটা খুবই জরুরি, কারণ এই মুহূর্তে আমরা দৃশ্যের সাগরে বাস করছি।